আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতেই আমি কথা দিচ্ছি, প্রতিবেদন নিয়ে তোমাদের এতদিন যার যত প্রবলেম ছিল, আজকের ভিডিও দেখার পর প্রতিবেদন রিলেটেড টোটাল প্রবলেমগুলো একবারে স্মুথলি সলভ হয়ে যাবে। এবং আজকে আমি যে ফরম্যাটগুলো দেখিয়ে দিব প্রতিবেদনের, সেই ফরম্যাটগুলো কমপ্লিট করার পর প্রতিবেদন না তোমাকে মুখস্থ করতে হবে না অন্য কিছু করতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন দেখবে আর লিখবে, দেখবে আর লিখবে, আর কোনো ধরনের কোনো ঝামেলাই তোমাকে ইনশাল্লাহ পড়তে হবে না। তার আগে আমরা জেনে নিব আসলে প্রতিবেদন কয় ধরনের হয়। প্রতিবেদন যদি আমি প্রধানত কথা বলি, প্রতিবেদন হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, দ্বিতীয়ত হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন আবার দুই ধরনের। এক হচ্ছে আমি সুনাগরিক হিসেবে একটা প্রতিবেদন লিখছি একটা পত্রিকায় প্রকাশের জন্য, আর হচ্ছে আমি নির্দিষ্ট কোনো একটা পত্রিকার রিপোর্টার হিসেবে আমি একটা প্রতিবেদন লিখছি। এই টোটাল তিন কোয়ালিটির প্রতিবেদনের ভিতর সবচেয়ে পরীক্ষায় প্রতিবেদন পড়ে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন সুনাগরিক হিসেবে। এই দুই কোয়ালিটির প্রতিবেদন সাধারণত পরীক্ষায় সবচেয়ে বেশি পড়ে। এই জন্য আজকের ভিডিওতে তোমাদের আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা যেমন স্মুথলি শিখিয়ে দিব, সেই সাথে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনটাও শিখিয়ে দিব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একদম ইজি, যারা আবেদনপত্র লিখেছো বা দরখাস্ত লিখেছো তারা সহজে লিখতে পারবে। সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনটা একটু ক্রিটিক্যাল, সেই জন্য এই ক্রিটিক্যালটাই আগে আমি সহজ করে দিব এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব। আরেকটা কথা বলি, যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে 100 টাকায় ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হও। কারণ কি, এই যে প্রতিবেদন সহ অন্যান্য যতগুলো ফরম্যাট আছে একবার শর্টকাট ফরম্যাটগুলো আমরা ওইখানে পিডিএফ আকারে অ্যাড করে দিয়েছি। বাংলা দ্বিতীয় পত্র সাজেশন পিডিএফ আকারে অ্যাড করে দিয়েছি। অর্থাৎ পরীক্ষায় A+ বা 100% প্রশ্ন কমন পাওয়ার জন্য যা যা প্রয়োজন এভরিথিং আমরা পিডিএফ আকারে অ্যাড করে দিয়েছি। শুধুমাত্র বাংলা দ্বিতীয় না, পরবর্তী আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন এখানে অ্যাড করে দিয়েছি। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রথমত আমরা দেখে নিব সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন। আমি এই মুহূর্তে স্ক্রিনে যে প্রতিবেদনটা দেখাচ্ছি এই প্রতিবেদনটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন এবং আমি সাধারণত একজন নাগরিক, আমি সুনাগরিক হিসেবে আমি একটা প্রতিবেদন লিখছি, সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন। এই প্রতিবেদনটা দেখার পর বা এই প্রতিবেদনটা তোমরা বোঝার পর তোমাদের কাছে মনে হবে যে এই রিলেটেড প্রতিবেদনগুলো লেখা আমার জন্য খুবই সহজ এবং সহজে আমি পরীক্ষার হলে ইজিলি লিখতে পারবো। প্রথমত যখনই তোমার পরীক্ষার হলে প্রতিবেদনটা পড়বে, প্রশ্ন দেখে দেখে তুমি আগে বুঝবে যে এটা সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন কিনা বা এটা সুনাগরিক হিসেবে লেখার কোনো প্রতিবেদন কিনা। যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে প্রতিবেদনটা তুমি শুরু করবে। প্রথমত তুমি এখানে তারিখ দিবে, আমি যেভাবে তারিখ দিয়েছি দেখতে পাচ্ছ, মার্ক করা তারিখ দিবে। পরবর্তীতে বরাবর লিখবে, পরবর্তীতে সম্পাদক লিখবে। অর্থাৎ প্রতিবেদনটা তুমি যার কাছে লিখছো তিনি কোনো একটা পত্রিকার সম্পাদক, তার কাছে তুমি লিখছো, এই জন্য তুমি এখানে সম্পাদক দিয়েছো। পরবর্তীতে প্রথম আলো যে কোনো একটা পত্রিকার নাম তুমি দিয়েছো, যেই পত্রিকাতে তুমি এই প্রতিবেদনটা প্রকাশ করতে ইচ্ছুক বা প্রকাশ করতে তুমি বলছো সেই পত্রিকার নামটা তুমি এখানে দিবে। তোমার প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামটা দিবে, আর উল্লেখ করা না থাকলে নিজের মতো যে কোনো একটা পত্রিকার নাম তুমি সহজেই দিতে পারো। পরবর্তীতে তুমি ওই পত্রিকার অফিসটা কোন জায়গা সেই অফিসের নামটা দিবে। যেমন ধরো এই প্রথম আলোর অফিসটা হচ্ছে সাধারণত কারণ বাজার ঢাকা, আমি এখানে কারণ বাজার ঢাকা দিয়ে দিয়েছি। তোমরা যদি প্রশ্নে কোনো অফিসের নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, আর না উল্লেখ করা থাকলে তোমরাও কারণ বাজার ঢাকা দিয়ে দিবে। পরবর্তীতে আমাদের বিষয়বস্তু লিখতে হবে, প্রশ্নটা আসছে আসলে কোন বিষয় বা প্রতিবেদনটা আমি লিখবো কোন বিষয়। প্রশ্ন দেখবে যে প্রশ্ন কি কি বলা হয়েছে। আমি এখানে একটা প্রতিবেদন নিয়েছি, সেই প্রতিবেদনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে প্রতিবেদন। প্রতিদিন যে ব্যাপক গতিতে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এই পরিবেশে মানুষের জন্য সবকিছু ক্রয় করা কষ্টকর হয়ে যাচ্ছে, এই রিলেটেড আমি একটা প্রতিবেদন লিখতে চাই। এই জন্য বিষয়বস্তু আমি এখানে দিয়েছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন। এই হচ্ছে আমার প্রথম কাঠামো। এই কাঠামোর জন্য কিন্তু তুমি নাম্বার পাবে। প্রথম কাঠামোটা তোমার লেখা শেষ। এইবার প্রতিবেদনের আমাদের মেইন অংশটা শুরু করতে হবে। সেই মেইন অংশটা কি? সেটা হচ্ছে, জনাব আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনতে সহায়তা করবেন। বিনীত নিবেদক সোহেল রানা। আমি আমার নামটা এখানে ব্যবহার করেছি। যদি প্রতিবেদনে কোনো নাম উল্লেখ করা থাকে নামটা দিবে, আর না উল্লেখ করা থাকে দিবে না। সাধারণত প্রতিবেদনে ওইভাবে নাম উল্লেখ করা থাকে না, এই জন্য নিজের নামটা এখানে দিবে। এবং আপনার বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সহযোগিতা করবেন। যদি প্রশ্নে প্রথম আলো না উল্লেখ করে যদি ডেইলি স্টার উল্লেখ করা থাকে তাহলে তোমরাও দিবে ডেইলি স্টার। যদি অন্যান্য পত্রিকার নাম উল্লেখ করা থাকে সেই পত্রিকার নামটা দিবে।
কিন্তু এই ফরম্যাটটা সুনাগরিক হিসেবে সংবাদপত্রের প্রকাশের যত প্রতিবেদন লিখবে প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে একই হবে, শুধুমাত্র পত্রিকার নামটা চেঞ্জ করবে। যদি প্রশ্নে পত্রিকার নাম উল্লেখ করা না থাকে তাহলে আমি যা যা লিখেছি তোমরাও এই সেম লেখাটুকু লিখবে। পরবর্তীতে বিনীত নিবেদক সোহেল রানা দিয়ে আমাদের এবার বডি লিখতে হবে, অর্থাৎ মেইন যে কাঠামোটা, সেই কাঠামোটা কি, আমি যে রিলেটেড প্রতিবেদনটা লিখছি সেই রিলেটেড কয়েক কিছু বর্ণনা দিয়ে দিব। যে সাধারণত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক আমি কেন প্রতিবেদন লিখছি বলতো? এই প্রতিবেদন লেখার কারণ হচ্ছে যাতে এই বিষয়গুলো সরকারের নজরে আসে, যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে প্রতিদিন, এই বিষয়গুলো যাতে সরকারের নজরে আসে এবং সরকার যাতে এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারে, বা আমাদের কি কি সচেতনতা তৈরি করতে হবে যার কারণে এই দ্রব্যমূল্যের দামটা প্রতিদিন কমে যাবে, এই বিষয়গুলো জাস্ট আমি প্রতিবেদনে তুলে ধরছি। এখন আমি মুখে যে কথাগুলো বললাম এই কথাগুলোই আমাকে প্রতিবেদন আকারে লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে? জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো। স্ক্রিনে এখানে বলা হয়েছে, প্রথমত আমি যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক লিখছি সেক্ষেত্রে আমি একটা ছোট্ট কারে একটা নাম দিয়ে দিয়েছি বা শিরোনাম দিয়ে দিয়েছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরবর্তীতে নিচে একটা টান দিয়ে দিলাম। তারপর আমি লিখেছি আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের, সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যমূল্যের গতি বাড়ছে তাতে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ঘুম হারাম হতে বসেছে ক্রমাগত। পরবর্তীতে এই ঘুম হারাম যে হতে বসেছে ক্রমাগত, এর কারণ স্বরূপ কারা কারা আসলে দায়ী? যে আমাদের একটা সিন্ডিকেট চলছে বা যারা ব্যবসায়ী তারা এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি করছে, বা আমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো আমরা সহজ মূল্যে পেতাম সেগুলো ক্রমাগতভাবে ইচ্ছা পরিকল্পিতভাবে যে দাম বাড়ানো হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবে। অবশ্যই তোমার একটা ফ্যামিলি আছে, তোমার বাবা অবশ্যই কোনো না কোনো কাজ করে। এখন তিনি কাজ করতে গিয়ে বা এই বিষয়গুলো কিনতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছে ওইগুলোই তুলে ধরবে। তোমাকে বই থেকে মুখস্থ করতে হবে না, তোমার নিজের জীবনটা উপলব্ধি করে সেই রিলেটেড তথ্যগুলো এখানে তুলে ধরবে, ব্যাস হয়ে গেল। এটা কিভাবে সলভ করা যায় সেটাও তুলে ধরবে, হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না। আশেপাশে একটু তাকিয়ে দেখবে, পরীক্ষার হলে যেই বিষয়ে প্রতিবেদন আসুক ওই রিলেটেড সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদন লিখতে গেলেই আশেপাশের বিষয়গুলো একটু খেয়াল করে দেখবে যে এই রিলেটেড কি ইনফরমেশনগুলো আমার নিজের জীবনে আছে, ওইগুলোই তুলে ধরবে। প্রতিবেদন শেষ, আর কোনো ঝামেলা তোমাকে করতে হবে না। লাস্টে লিখবো সোহেল রানা। এবার প্রতিবেদনের স্বাক্ষর, অর্থাৎ প্রতিবেদকের স্বাক্ষর, প্রতিবেদককে আমি প্রতিবেদনটা লিখছি, অর্থাৎ আমার স্বাক্ষরটা আমাকে এখানে দিতে হবে, সেই স্বাক্ষরটা তুমি এখানে দিয়ে দিবে। লাস্টে একটা খাম আঁকাতে হবে। অনেকে এই সংবাদপত্রের প্রকাশের প্রতিবেদনের সময় খামটা প্রথমে আঁকায়, কিন্তু লাস্টের দিকে আঁকালেও সমস্যা নাই। তোমরা লাস্টের দিকে সুন্দর করে খামটা আমি যেভাবে আঁকিয়েছি এইভাবে সেম টু সেম, কোনো কিছু পরিবর্তন হবে না, এইভাবে তোমাকে আঁকাতে হবে। যে প্রেরক, আমি এই প্রতিবেদনটা সেন্ড করবো, এই জন্য আমি এখানে আমার নাম দিয়ে দিয়েছি এবং আমার ঠিকানাটাও দিয়ে দিয়েছি। প্রাপক প্রথম আলো, ঠিক আছে, সম্পাদক বরাবর লিখেছি সেজন্য আমি এখানে সম্পাদক দিয়ে প্রথম আলো যে ঠিকানাটা সেটা দিয়ে দিয়েছি। সাইডে ডাক টিকিট দিয়ে দিবে। ওকে, সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন শেষ। তোমার যদি এই রিলেটেড প্রতিবেদন না আসে, অন্য যে কোনো রিলেটেড আসতো কোনো প্রবলেম নাই। প্রথম দিকের কাঠামো ঠিক রাখবে, লাস্টের কাঠামোটাও ঠিক রাখবে, মাঝখানে যা যা লিখেছি সব কিছু ঠিক রাখবে, শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করে দিবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক প্রতিবেদন লিখেছি, এই জায়গা প্রশ্ন যেটা আসবে সেটা লিখে দিবে এবং সেই রিলেটেড 5 থেকে 10 লাইন তুমি সুন্দর করে বর্ণনা করে দিলে হয়ে গেল তোমার প্রতিবেদন। আর কোনো ঝামেলা তোমাকে পোহাতে হলো না। এই হচ্ছে আমি সুনাগরিক এবং সুনাগরিক হিসেবে সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদন, এই ফরম্যাটটা ব্যবহার করে তুমি যে কোনো প্রতিবেদন এই রিলেটেড লিখতে পারবে। এইবার আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা শিখাবো। সাধারণত বললাম না যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা সহজ, এটা আমার প্রতিষ্ঠান বরাবর সাধারণত আমাকে লিখতে হয়। সংবাদপত্রের প্রকাশের জন্য প্রতিবেদনটা একটু কঠিন, এটা আমি প্রথমে বুঝিয়ে দিলাম, ক্লিয়ার। এবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন একদমই সহজ, যারা দরখাস্ত লিখতে পারে তারা এই প্রতিবেদনটা সহজে লিখতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যে প্রথম থেকেই বললাম না বারবার করে, একদমই সহজ। সাধারণত দরখাস্ত যেভাবে লেখো ওইভাবে লেখাটা শুরু করতে হবে। প্রথমত তারিখ দিতে হবে, পরীক্ষার তারিখটা তুমি এখানে সুন্দর করে বসিয়ে দিবে। পরবর্তীতে বরাবর লিখবে, তুমি অধ্যক্ষ বরাবর প্রতিবেদনটা লিখছো। কলেজে সাধারণত যিনি থাকে ওনাকে প্রিন্সিপাল বা অধ্যক্ষ বলা হয়, অধ্যক্ষ বরাবর লিখছো। অধ্যক্ষ দিয়ে পরবর্তীতে দিবে পাংশি সরকারি কলেজ। এখানে কিন্তু তুমি পাংশি সরকারি কলেজ দিবে না, তুমি রাজবাড়ী সরকারি কলেজ দিতে পারো, বা তুমি যেই কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নামটা দিবে যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা না থাকে। যদি প্রশ্নে বলা হয় যে অমুক কলেজ, তাহলে ওই কলেজের নামটা এখানে বসিয়ে দিবে। যদি না উল্লেখ করা থাকে তুমি তোমার নিজস্ব কলেজের নামটা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। পরবর্তীতে আমি এখানে পাংশা রাজবাড়ী দিয়েছি। কলেজটা সাধারণত কোন থানায় কোন জেলায় অবস্থিত সেই ঠিকানাটা তোমাকে এখানে দিতে হবে। পরবর্তীতে বিষয়বস্তু, প্রতিবেদনটা যে রিলেটেড আসছে সেই রিলেটেড তুমি বিষয়বস্তুটা এখানে বসিয়ে দিবে। আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে প্রতিবেদনটা তুলে ধরেছি সেটা হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন, ঠিক আছে। এই শিক্ষা সফর রিলেটেড যে ইনফরমেশনগুলো, অর্থাৎ তুমি শিক্ষা সফরে গেছো, যাওয়ার সময় কি কি বিষয় খেয়াল করেছো, এখানে যাওয়ার পর কি কি করেছো, পরবর্তীতে ফেরত আসছো, এই বিষয়ে ছোট্ট করে একটা বর্ণনা দিয়ে দিলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শেষ। এখন বলতে পারো শিক্ষা সফর আমার আসলো না, অন্যান্য যে কোনো রিলেটেড আসলো যেটা আমাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হিসেবে লিখতে হবে, কোনো প্রবলেম নাই। যে রিলেটেড আসুক
সেই রিলেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করবে। মুখস্থ করতে হবে একদমই না, আশেপাশে একটু তাকিয়ে দেখবে যে এই রিলেটেড কি কি তথ্য দেওয়া যায়। যেমন ধরো তোমার কলেজে যে কোনো একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেই রিলেটেড ইনফরমেশনগুলো তুলে দিবে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কি কি করলে, কোথায় কি হলো, কিভাবে হলো, এভরিথিং তুলে দিলেই তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শেষ। মনে করো 16ই ডিসেম্বর রিলেটেড একটা প্রতিবেদন আসলো, সেই রিলেটেড ইনফরমেশনগুলো তুলে দিলেই তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শেষ। শুধুমাত্র ফরম্যাটটা মনে রাখতে হবে। ফরম্যাটটা হচ্ছে ওই যে দরখাস্তের মতো উপরে যেটুকু লিখেছি এইটুকু মনে রাখবে, প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে এই সেম হবে। শুধুমাত্র কলেজের নামটা যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ করা থাকে সেটা দিবে, আর উল্লেখ করা না থাকলে তুমি তোমার নিজের কলেজের নামটা এখানে দিয়ে দিবে। পরবর্তীতে তোমাকে একটা সূত্র দিতে হবে। সূত্রটা কি? আমি যে প্রতিবেদনটা লিখছি প্রতিষ্ঠান বরাবর, এই প্রতিষ্ঠানের একটা সূত্র লিখতে হবে। সূত্র লেখার প্রসেসটা একদম ইজি। অনেকে বলতে পারো যে সূত্র এখানে 138 পা শ ক কি তারিখ দিয়েছে, এগুলো তো বুঝতে পারছি না। একবারে ইজি। কিভাবে ইজি? সূত্রটা দেখো আমি রেডি করেছি কিভাবে। আমার এই যে প্রতিবেদনটা লিখছি, এই প্রতিবেদনের নম্বর হচ্ছে 138, আমি 138 দিলাম। পরবর্তীতে একটা স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর দেখো আমি পাংশা সরকারি কলেজ দেখে নেই, পাংশার প আকারে পা দিয়ে ডট দিয়ে সরকারির দন্তেশ দিয়ে ডট দিয়ে কলেজের ক দিয়েছি। তুমি যে কলেজের নামটা লিখবে ওই কলেজের নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম একটা অক্ষর করে এভাবে নিবে, তারপরে তুমি সূত্র নংটা লিখবে। প্রথমত আমি প্রতিবেদনের যে নাম্বারটা এটা দিয়েছি, পরবর্তীতে আমার কলেজের নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম একটা করে অক্ষর নিয়েছি এবং লাস্টে তারিখটা দিয়ে দিয়েছি যেই দিন প্রতিবেদনটা লিখছি, 2/7/2025 বা 8/7/2025, অর্থাৎ পরীক্ষার তারিখটা খেয়াল করে করে তুমি এখানে সুন্দর করে বসিয়ে দিবে, তাহলে তোমার সূত্রটা হয়ে গেল। পরবর্তীতে তুমি লিখবে জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নম্বর, সূত্রটা বসিয়ে দিবে। ঠিক আছে, সূত্রটা বসিয়ে দিবে। ওই যে উপরে সূত্রটা রেডি করলাম না, ওই সূত্রটা বসিয়ে দিবে। আদেশ নম্বর সূত্র, পরবর্তীতে আদেশ নম্বর সূত্র 138 পা শ ক স্ল্যাশ 2025 অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। উক্ত শিক্ষা সফরের একজন অংশগ্রহণকারী হিসেবে আমি এর যাবতীয় তুলে ধরলাম। ঠিক আছে, একবারে ইজি প্রসেস। মনে করো শিক্ষা সফর সম্পর্কে আসলো না, অন্যান্য যে কোনো বিষয় আসলো, তখন বলবে ওই রিলেটেড, ওই যে বিষয়ে আসছে বলবে ওই রিলেটেড ইনফরমেশনগুলো আমি এখানে সুন্দর করে তুলে ধরলাম। আর উপরের কাঠামো, নিচের কাঠামো, টোটালি এভরিথিং প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে এক থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। শুধুমাত্র কলেজের নাম প্রশ্নে যেটা থাকবে সেটা দিবে, না থাকলে তুমি তোমার নিজের কলেজের নামটা দিয়ে দিবে। সূত্রটা নিজে রেডি করে নিবে। 138 দিয়েছি, তুমিও 138 দিবে। পরবর্তীতে স্ল্যাশ দিয়েছি, তুমিও ওইটা দিবে। পরবর্তীতে কলেজের নাম যেটা বসিয়েছ প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রথম অক্ষরটা নিবে, ডট 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 করে বসিয়ে দিবে, স্ল্যাশ 2025, শেষ, সূত্র শেষ। ওই সূত্র অনুসারে শিক্ষা সফর সম্পর্কে, আমি এখানে শিক্ষা সফর সম্পর্কে দিয়েছি। তোমার যদি শিক্ষা সফর না আসে, তোমার যে রিলেটেড প্রতিবেদনটা আসছে ওই সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। উক্ত শিক্ষা সফরের দিয়েছি আমি এখানে, তুমি প্রশ্নে যেটা আসছে সেটা দিয়ে বলবে একজন অংশগ্রহণকারী হিসেবে আমি এর যাবতীয় তথ্য তুলে ধরলাম। একবারে ইজি, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। পরবর্তীতে শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি তুলে ধরেছি, তারপরে উক্ত স্থানে গমন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে করা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনা, পরিসমাপ্তি, এভরিথিং পয়েন্ট আকারে এখানে তুলে ধরে লাস্টে লিখেছি সোহেল প্রতিবেদকের স্বাক্ষর। অর্থাৎ তুমি প্রতিবেদকের স্বাক্ষর এখানে লেখার পর উপরে একটা টান দিয়ে তুমি তোমার নিজের স্বাক্ষরটা দিয়ে দিবে, তাহলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শেষ। প্রথমেই তো বললাম যে সব থেকে সহজ হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। যারা দরখাস্ত লিখতে পারে তারা এটাও লিখতে পারে। এবং লাস্টে একটা খাম মাস্ট বি অবশ্যই দিতে হবে। এই খামটা অনেকে প্রথম দিকে দেয়, আমরা লাস্টের দিকে দিয়েছি, কোনো প্রবলেম নাই। কারণ কি প্রতিষ্ঠান বরাবর প্রতিবেদন লিখলে সেক্ষেত্রে প্রথমত প্রতিষ্ঠান বরাবর যে আমি লিখছি সেটার কাঠামোটা একটু উল্লেখ করতে হবে, না হলে অনেক শিক্ষক এটাকে ভুল ধরে। আর খামটা আমরা লাস্টের দিকে দিয়েছি, সেটা হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি। এটা সাধারণত কি প্রতিবেদন বলো তো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদনের বিষয়টা কি? শিক্ষা সফর সম্পর্কে। তুমি যদি প্রশ্ন অন্য কিছু উল্লেখ করা থাকে তাহলে সেটা দিবে এই সম্পর্কে। তারপরে প্রতিবেদনের সময় কত? সকাল 11টা। এবং লাস্ট হচ্ছে প্রতিবেদনের নাম ও ঠিকানা। নাম হচ্ছে সোহেল রানা আর ঠিকানা হচ্ছে পাংশা সরকারি কলেজ। একবারে ইজি। আশা করি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা বোঝাতে পেরেছি। যদি এইটা নিয়ে না আসে, অন্যটা নিয়ে আসে, সেক্ষেত্রে কিভাবে লিখবে সেটা কিন্তু বলে দিয়েছি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন, কোনো প্রবলেম আছে? আশা করি একটা শিক্ষার্থীর আর প্রবলেম নেই। পরীক্ষার হলে যেটাই আসুক সহজে আমি লিখতে পারবো। এবং এর পিডিএফ গুলো আমরা কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি যারা এখনো কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হবে। ওই কোর্সটাই তোমাকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। তারপরে আমরা তো ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে আপডেট দিতেই থাকবো বা এই সাজেশনগুলো দিতেই থাকবো। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।